রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কে যেন আমার প্যান্টের ফিতা ধরে টান দিল। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। খেয়াল করে দেখলাম আমার প্যান্টের ফিতা সত্যিই কেটে টেনে খুলে ফেলেছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম হয়তোবা ঘুমানোর আগে প্যান্টের ফিতাটা গিট্টু দেয়নি, তাই আবার প্যান্টের ফিতাটা গিট্টু দিয়ে ঘুমিয়ে পড়লাম। একটু পর আবার লক্ষ্য করলাম কে যেন আমার প্যান্টের ফিতাটা টানছে। চোখ খুলে লাফ মেরে উঠে বসে গেলাম। এবারও লক্ষ্য করলাম আমার প্যান্টের ফিতাটা খুলে ফেলেছে। এদিক ওদিক তাকালাম, কাউকে দেখতে পেলাম না। দরজার দিকে তাকিয়ে দেখি খিল লাগানো আছে। আমার রুমে আমি ছাড়া কেউ নেই। তাহলে আমার প্যান্টের ফিতা কে খোলে? খাটের নিচে তাকিয়ে দেখি সেখানেও কেউ নেই। তাহলে আমার প্যান্টের ফিতা খোলে কে? মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। ধুরু ধুরু বুক কাঁপছে। ভয়ে ভয়ে খাট থেকে নেমে দরজাটা খুললাম। দরজাটা খুলে প্রথমেই গেলাম বাবা মায়ের রুমের দিকে। বাবা মায়ের রুমের দিকে গিয়ে দেখি বাবা মা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই বুড়ো বয়সেও তাদের মহব্বত দেখে ভয়ের মধ্যেও কিছুটা শান্তি পেলাম। ওখান থেকে চলে আসলাম আপা ও দুলা ভাইয়ের রুমে। রুমের পর্দা সরাতেই দেখতে পেলাম আপা ও দুলা ভাই দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে আছে। আপার অবস্থা দেখে মনে হলো কিছুক্ষণ আগে বুঝি ওরা কিছু একটা করেছে। থাক, আমারও সব দেখার দরকার নেই। ওই রুম থেকে আসতেই হঠাৎ মনে হলো কাজের ছেলেটা রুমে গিয়ে দেখি ওই ছেলেটা আবার রাতে প্রচুর নাক ডাকে। এখনো তার নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি। পা টিপে টিপে তার রুমের দিকে গেলাম। ছেলেটার নাম ফাহিম। আজ অনেক বছর যাবৎ আমাদের কাজের ছেলে হয়ে আমাদের বাড়িতে আশ্রিত। ছেলেটা এমন ভাবে ঘুমোচ্ছে যেন আরেকটু হলেই ওর লুঙ্গিটা বিপদ সীমার উপরে উঠে যাবে। লুঙ্গির উপর দিয়ে বোঝা যাচ্ছে টাওয়ারের নেটওয়ার্ক প্রচুর। মনে মনে ভাবলাম কাজের ছেলের টাওয়ারের নেটওয়ার্ক সম্পর্কে আমার আইডিয়া নিয়ে লাভ নেই, তাই নিজের রুমে চলে গেলাম। রুমে এসে আবারও এদিক ওদিক ভালো করে তাকিয়ে আবারও শুয়ে পড়লাম। টেনশনে কিছুতেই ঘুম আসছে না। খাটে এপাশ ওপাশ করতে করতে কখন যে ফজর হয়ে গেল নিজেই টের পেলাম না। ফজরে ঘুম ভাঙলো আপার ডাক শুনে। আপা বলল, কিরে মিম, এখনো ঘুমিয়ে থাকবি? ওট বলছি। আমি আড়মোড়া দিয়ে আপার হাত ধরে টেনে আমার বুকের উপর চেপে ধরলাম। বললাম, আপা আয় না একটু ঘুমোই। তুই কি আমাকে কোলবালিশ পেয়েছিস? আমি তখন আপুকে বললাম, তোর বিয়ের আগে তো তুই ছিলি আমার কোলবালিশ, এখন দুলা ভাইয়ের কোলবালিশ হয়েছিস। খুব শীঘ্রই তোকেও কারো কোলবালিশ করে দিব। আপুর এমন কথা শুনে আমি শোয়া থেকে উঠে বললাম, আমি কারো কোলবালিশ হব না। যাকে বিয়ে করব তাকে আমার কোলবালিশ বানাবো। বলেই আমি বিছানা থেকে উঠে বাথরুমের ভেতরে চলে গেলাম। আপা বলল, তাড়াতাড়ি আয়, তোর দুলা ভাই তোর জন্য ডাইনিং এ অপেক্ষা করছে। আমি বাথরুমে ঢুকে ব্রাশের টুথপেস্ট নিতে নিতে বললাম, আমি একেবারে গোসল সেরে আসবো, আমার জন্য তোমরা ওয়েট করো না, আমার লেট হবে। তারপর আমি দাঁত ব্রাশ করতে লাগলাম। একটা সময় পর গোসল করার জন্য গায়ের জামাটা খুলে হ্যাঙ্গারে রাখার পর আয়নাতে চোখ পড়তেই আমার চোখ কপালে উঠে গেল। আমি খেয়াল করে দেখলাম আমার গলার একটু নিচে 5টি দাগ দেখতে পেলাম। ভালো করে লক্ষ্য করে দেখলাম, দেখেই মনে হচ্ছে কে যেন আমার বুকের উপর 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে। ভয়ে আমার বুক ধুরু ধুরু করতে লাগলো। হঠাৎ আমার কাল রাতের কথা মনে পড়ে গেল। কে যেন আমার প্যান্টের ফিতা ধরে টেনেছিল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এক ঝটকায় বাথরুমের দরজা খুলে মাকে ডাকতে লাগলাম, মা, মা তুমি কোথায়? আমার বাবার নাস্তা খাওয়ার পর পান খাবার অভ্যাস রয়েছে। আমার মা বাবাকে পান বানিয়ে দিচ্ছিল। সেখান থেকে বলল, আমি তোর বাবাকে পান দিচ্ছি, মা একটু এদিকে এসো তো প্লিজ। বাথরুমের দরজায় দাঁড়িয়ে যখন আমি কথাগুলো বলছিলাম তখনও ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। আমার বাবা মায়ের হাত থেকে পানটা নিয়ে বলল, গিয়ে দেখো তো তোমার ছোট মেয়েটার আবার কি হয়েছে। মা পানের বাটাটা খাটের উপর রেখে খাট থেকে নেমে আমার রুমের দিকে চলে আসলেন। আমি বললাম, তাড়াতাড়ি আসো না। মা আমার কাছে এসে বলল, কি হয়েছে, গোসল না করে দরজায় দাঁড়িয়ে ডাকছিস কেন? আমি মাকে বললাম, মা দেখো তো আমার বুকের উপর কে যেন 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে। বলেই আমি বুকের উপর থেকে জামাটা সরালাম। মা একবার আমার বুকের দিকে তাকায়, আর একবার আমার মুখের দিকে তাকায়। আমি মাকে বললাম, বিশ্বাস করো মা, আমি তো কারোর সাথে ধস্তাধস্তি করিনি, তাহলে আমার বুকের উপর 5 আঙ্গুলের দাগ কোথা থেকে আসবে? মা বলল, দাগ পেলি কই? আমি বললাম, কেন এই যে। বলেই বুকের দিকে তাকিয়ে আমি একটা ধাক্কা খেলাম। একটু আগে দিব্যি আমি 5 আঙ্গুলের দাগ দেখেছি, আর এখন সেই দাগ নেই। আমি মাকে বললাম, মা বিশ্বাস করো, একটু আগেও আমি 5টা আঙ্গুলের ছাপ আমার বুকের উপর দেখেছি, এখন সে দাগ গেল কই? মায়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। মা আবার বলল, নিশ্চয়ই রাতে তুই মোবাইলে কারোর সাথে কথা বলেছিস, তাই ঘুম কম হয়েছে, আর এখন উল্টোপাল্টা বকছিস। তাড়াতাড়ি গোসল সেরে ডাইনিং আয়। বলে মা চলে গেল। আমিও অবাক হয়ে আবারও বাথরুমে গোসল করতে ঢুকে গেলাম। বিকালবেলা মা ড্রয়িং রুমে বসে আমার মাথায় চিরুনি দিচ্ছিলেন। মা বলল, মাথা ভর্তি উকুন। আমি বললাম, মেয়েদের মাথায় তো উকুন থাকবে নাকি, তাই বলে এত উকুন? বলে মা শক্ত চিরুনিটা দিয়ে আমার মাথায় এমন ভাবে আছড়াচ্ছে যেন মনে হচ্ছে আগাছা ভরা ধান খেতে নিড়ানি দিচ্ছে। এমন সময় বড় আপু এসে বলল, চল মিম ছাদে যাই। মা বলল, ওর ছাদে যেতে হবে না, আগে ওর মাথা সাফ করি, তুই যা। আপু ছাদের দিকে চলে গেলেন। আমি মায়ের হাত থেকে বাঁচার জন্য মাকে বললাম, মা ছাদে আমি স্কুল ড্রেস দিয়ে এসেছি, আমি ওটা নিয়ে আসি। মা বলল, তোর আপু আনবে। আমি বললাম, আপু আমার স্কুল ড্রেস চিনবে না, আমারটা আমি আনি। বলে মায়ের সামনে উঠে দৌড় দিলাম। মা বলল, গেল গেল, বজ্জাত মেয়েটা গেল। আপু আমার আগে
আগে ছাদে উঠে গেছে। আমি আপুর পেছনে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হঠাৎ কেন যেন মনে হলো কেউ একজন আমার পেছনে কাঁধে হাত রেখে সিঁড়ি বেয়ে উঠছে। আমি থমকে দাঁড়ালাম, পেছন ফিরে দেখি কোথাও কেউ নেই। বুকে থুথু ছিটিয়ে দোয়া ইউনুস পরে আবার উঠতে লাগলাম। দু এক সিঁড়ি ওঠার পরে আবার অনুভব করলাম সত্যি কেউ একজন আমার কাঁধে হাত রেখে আমার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এবার সরাসরি পেছনে না তাকিয়ে ঘাড় ঘুরিয়ে কাঁধে রাখা হাতের দিকে তাকালাম। সত্যি সাদা ধবধবে একটা হাত দেখতে পেলাম। ভয়ে পেছন ফিরে কাউকে দেখতে পেলাম না। এমন সময় আপু কাপড়গুলো নিয়ে সিঁড়ি বেয়ে নামছিল। তারপর আপু বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরলাম। আপু বলল, কি হয়েছে, এমন করছিস কেন? তারপর আমি আপুকে সব কথা খুলে বললাম, গত রাতে আমার সাথে যা হয়েছে এবং একটু আগে আমার সাথে যা হয়েছে সব কথা আপুকে খুলে বললাম। সব কথা শোনার পরে আপু বলল, দূর ওসব কিছু না, এটা হচ্ছে তোর হ্যালোসিনেশন। রাতে আমরা যখন সবাই খেতে বসলাম তখন আমি মাকে বললাম, মা আজ রাতে তুমি আমার সাথে থাকো না প্লিজ। মা বলল, রাতে উঠে তোর বাবাকে ওষুধ খাওয়াতে হয়, আমি তোর সাথে ঘুমালে তোর বাবাকে ওষুধ খাওয়াবে কে? তারপর আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তুমি থাকো আমার সাথে। পাশে বসা দুলাভাই বলল, তোমার রুমে তুমি না থেকে আমাদের রুমে চলে এসো, সবাই একসাথে থাকি। আপু বলল, মা বাবার সামনে তুমি আর কথা বলতে কথা পাচ্ছ না। বাবা বলল, তুই একা থাকতে ভয় পাচ্ছিস নাকি? বাবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপু বলল, আচ্ছা আজ রাতে তোর সাথে আমি থাকবো, এখন খেয়ে নে। সবাই খাওয়া দাওয়া শুরু করলো। রাতে আপু আর আমি শুয়ে আছি। আপুর ঘুম আসলেও আমার ঘুম আসছে না। আমার কেন জানি মনে হচ্ছে কেউ জানালার পর্দা সরাতে যাচ্ছে, আবার কেন জানি মনে হচ্ছে কেউ যেন বাথরুমে বাথটব ছেড়ে গোসল করছে। কখনো কখনো মনে হচ্ছে দেওয়ালে কার যেন ছায়া দেখা যাচ্ছে। একটা বিশ্রী ব্যাপার আমার সাথে ঘটে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:45। মাথাটা ঝিমঝিম করছে, তাই একটু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ অনুভব করলাম আবারও কেউ একজন আমার প্যান্টের ফিতা ধরে টানছে। আমি চোখ না খুলে তার হাত ধরে ফেললাম। এটা একটা পুরুষ মানুষের হাত, খুব শক্ত, যেন লোহার একটা দণ্ড। আমি ভয়ে ভয়ে চোখ খুলে হাতের দিকে তাকালাম। সত্যিই তো এটা একটা হাত। হাতের উপর থেকে চোখ যখন লোকটার মুখের দিকে নিয়ে গেলাম তাকে দেখে আমি চমকে উঠলাম। হ্যালো বন্ধুরা, আপনারা অনুমান করে বলুন লোকটি কে হতে পারে? কেনই বা মিমের সাথে লোকটি এমন করছে? আর যদি আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান কিংবা লোকটি কে তা জানতে চান তাহলে চোখ রাখুন আগামীকাল ঠিক দুপুর 2টোয় আমাদের এই পেজে। ভালো লাগলে গল্পটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।